হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ভৌতবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পদার্থের পরিমাপ এবং একক এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, বিভিন্ন এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন গ্রুপ ডি, এনটিপিসি থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। তো দেখো, প্রথমত পদার্থের পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা জিনিস প্রথমে জানতে হবে যে রাশি। রাশিটা কি? রাশি হলো যাকে পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলবো। যাকে পরিমাপ করা যায় তাকে কি বলবো? রাশি বলবো। তো এখানে দেখো কি লেখা আছে। এখানে দেওয়া আছে যে পরিমাপের একক ও পদ্ধতি। তো প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি আমরা কাকে বলবো? বলা হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হচ্ছে। এখানে দেখো, এখানে একটা বইয়ের ছবি আছে আর এখানে একটা ঘরের ছবি আছে। তাহলে বই আছে আর ঘর আছে, এ দুটোকে কি আমরা রাশি বলবো? যদি বলা হয় এ দুটো কি রাশি, তাহলে আমরা বলবো না, এ দুটো কিন্তু রাশি নয়। তাহলে রাশিটা কি? রাশি, এগুলোকে আমরা বস্তু বলবো, এগুলোকে আমরা ঘন বস্তু বলবো বা বস্তু বলবো, কিন্তু এগুলো কিন্তু রাশি নয়। রাশিটা কি? যেমন এই যে ঘর, ঘরের ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে আমরা ঘরটাকে পরিমাপ করি না। ঘরের কি কি পরিমাপ করতে পারি? ঘরের আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারি, প্রস্থকে পরিমাপ করতে পারি, ঘরের উচ্চতাকে পরিমাপ করতে পারি। তাছাড়া এই যে ঘরটা যে অঞ্চলে অবস্থান করছে তার ক্ষেত্রফলটা পরিমাপ করতে পারি। তাছাড়া তার পরিসীমাটা বা পরিধিটা আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ বলতে গেলে যে রাশি তাহলে কোনগুলো হচ্ছে? দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, পরিসীমা, এগুলোকে আমরা রাশি বলবো। বইয়ের ক্ষেত্রেও তাই। বইয়ের ক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্যটাকে আমরা পরিমাপ করতে পারি, প্রস্থটাকে, উচ্চতাকে, তাহলে এগুলোকে আমরা রাশি বলবো। কিন্তু বইটাকে কিন্তু কখনো রাশি বলবো না, বই বা এগুলোকে ঘনবস্তু বলবো আমরা। এবার দেখো, রাশির মধ্যে প্রথমত দুটো রাশি, দু প্রকার রাশি, দু প্রকার। রাশিকে যদি আমরা ভাগ করি, রাশি দু প্রকারের হয়। কি কি? একটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, আর দ্বিতীয়ত হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশি আমরা কাকে বলবো? বলা হচ্ছে যে যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু যাদের দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। তাহলে যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে, তাদের দিক বা অভিমুখ নেই, তাহলে আমরা বলবো স্কেলার রাশি। মান আছে কিন্তু দিক নেই বা অভিমুখ নেই। উদাহরণ হিসাবে যদি দেখি, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, চাপ, কার্য, দ্রুতি, ঘনত্ব, কম্পাঙ্ক, তাপমাত্রা, ভর এবং সময়। দেখো, আমি এতগুলো উদাহরণ কেন দিয়েছি? আমাদের কিন্তু এই উদাহরণগুলোর প্রত্যেকটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে এর মধ্যে কোনটি স্কেলার রাশি নয়। চারটে অপশান দিয়ে দিল, তার মধ্যে তিনটে হয়তো স্কেলার রাশি দেওয়া আছে, একটা বলা হচ্ছে স্কেলার রাশি না, তাহলে কোনটা স্কেলার রাশি নয়? বা ভেক্টর রাশির ক্ষেত্রেও তাই দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে যে কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি। দেখো, দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হলো একটা ডিস্টেন্স। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা মান পাবো আমি। যদি বলা যে এটা কত মিটার, যদি বলা এটা কত সেন্টিমিটার, তাহলে একটা মান পাবো। কিন্তু এখানে কি আমি কোনো ডিরেকশন বা দিক, সেটা কি উল্লেখ আছে? সেটা কিন্তু উল্লেখ নেই। সেই একই রকমভাবে ক্ষেত্রফল, আয়তন, চাপ, চাপের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম নির্দিষ্ট দিকের উল্লেখ করা হয় না। কার্য, দ্রুতি, ঘনত্ব, কম্পাঙ্ক, তাপমাত্রা, ভর এবং সময়, তাহলে এগুলো হলো স্কেলার রাশি। তারপর দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলবো আমরা? যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই থাকবে, মানও থাকবে তার সাথে অভিমুখও থাকবে, তাহলে আমরা বলবো তাকে ভেক্টর রাশি। যেমন দেখো, সরণ, ওজন, বেগ, বল এবং ত্বরণ।
সরণ, ওজন, বেগ, বল এবং ত্বরণ, এগুলো কেন ভেক্টর রাশি হচ্ছে? যদি আমরা বলি সরণ, সরণ মানে এটা কি? সরণ মানে হলো কোন একটা বস্তু সেটা যদি একটা নির্দিষ্ট দিকে অতিক্রম করে, অর্থাৎ এটা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক বা পশ্চিম দিক, এরকম যদি দিক নির্দেশ করে, একটা নির্দিষ্ট দিকের উল্লেখ রয়েছে এবং একটা মানও আছে। আমি বলছি যে কোন একটা বস্তু সেটা ধরো 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে সেক্ষেত্রে বস্তুটার আমরা কি পাচ্ছি? একটা নির্দিষ্ট মান, অর্থাৎ 2 কিলোমিটার, এবং তার একটা নির্দিষ্ট দিকে সরণ, অভিমুখও পাচ্ছি। মান এবং অভিমুখ দুটোই থাকলে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আচ্ছা, তারপরে চলে আসছে মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক একক কাকে বলবো? আচ্ছা, প্রথমে দেখো একক কি, একক জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। একক জিনিসটা কি? আমরা যদি ধরো বাজারে কোনো জিনিস কিনতে যাই, তখন আমরা কি বলি? ধরো আমি যদি বাজারে আলু কিনতে গেলাম, আমরা কি বলি? যে 1 কেজি আলু দিন বা 2 কেজি আলু দিন। তাহলে কত কেজি? ধরো 2 কেজি। তো 2 কেজির ক্ষেত্রে, অর্থাৎ এই যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যার সাথে আমরা কিন্তু একটা একক বসিয়ে দিচ্ছি, সংখ্যার সাথে আমরা একটা একক বসাচ্ছি, এটাকে বলা হচ্ছে একক। দেখো এককটা কেন প্রয়োজন? একক ছাড়া কি কি সমস্যা হতে পারে? এখন আমাকে যদি বলা হয় যে ধরো আমার এক বন্ধুর বাড়িতে আমি গেলাম, তো বন্ধুর বাড়ির একটা ধরো বন্ধুর বাড়িতে চাল নিয়ে এসছে। এখন আমি আরেকজনকে বলছি যে আমার বন্ধুর বাড়িতে আজকে না 5 চাল এনেছে, 5 চাল। তাহলে 5 চাল মানেটা কি? 5 5 কি? কেজি? কুইন্টাল? কুইন্টাল হাতের লেখাটা খুব অসুবিধা হয় একটু। আচ্ছা, কেজি, কুইন্টাল, নাকি টন, নাকি 5 গ্রাম? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে এটা কতটা, পরিমাণটা আসলে কতটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এককের প্রয়োজন, নির্দিষ্ট এককের প্রয়োজন। তো দেখো প্রথমে আছে কি মৌলিক একক। মৌলিক একক মানে হলো যে সমস্ত এককগুলির সাহায্যে আমরা অন্যান্য সব রকমের একক গঠন করতে পারবো এবং যাদের একক অন্যান্য এককের উপর নির্ভর করবে না। অন্যান্য এককের উপর যদি নির্ভর না করে এবং তাদের একক থেকে অন্যান্য সব রাশির এককগুলো যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে সেটাকে আমরা বলছি মৌলিক একক। উদাহরণ কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়। এই তিনটে কিন্তু সবসময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেই হলো মৌলিক একক। পরের প্রশ্ন দেখো, পরের কি আছে? লব্ধ একক। লব্ধ একক কাকে বলবো আমরা? লব্ধ একক হলো সেই সমস্ত একক যাদেরকে আমরা মৌলিক এককের সাহায্যে গঠন করব। যে মৌলিক একক আছে, সে মৌলিক এককের সাহায্যে কিন্তু আমরা লব্ধ এককটা গঠন করব। যেমন কি আছে? ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, কার্য, ভরবেগ, বল। কেন হচ্ছে দেখো, আমরা যদি বলি ক্ষেত্রফল সমান কি হয়? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য একটা প্রাথমিক একক, আবার প্রস্থটাও তো একটা দৈর্ঘ্য, প্রস্থটাও কি হয়? একটা দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো দৈর্ঘ্য মিলে কিন্তু একটা আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি, অর্থাৎ দুটি মৌলিক এককের থেকে আমরা একটা লব্ধ একক পাচ্ছি। সেক্ষেত্রে যদি আয়তন বলি, আয়তনের ক্ষেত্রেও আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটা কি হচ্ছে? লব্ধ একক মানে হলো মৌলিক এককের সাহায্যে, এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হচ্ছে, তার জন্য আমরা এটাকে বলবো লব্ধ একক। পরের প্রশ্ন দেখো, আচ্ছা কি আছে এখানে? সিজিএস পদ্ধতি। এই যে একক আমরা পড়লাম, সেই এককগুলো বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে প্রকাশ করা হয়। প্রথমে দিয়েছে কি? সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার, ভরের একক হলো গ্রাম এবং সময়ের একক হলো সেকেন্ড। এই তিনটেই আমরা মনে রাখবো। সিজিএস পদ্ধতির তিনটি মৌলিক একক, দৈর্ঘ্য, ভর এবং সময়, সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড।
আরেকটা পদ্ধতি আছে যাকে বলা হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? ফুট, ভরের একক হবে পাউন্ড এবং সময়ের একক হবে সেকেন্ড। ফুট, পাউন্ড এবং সেকেন্ড, এটাও আমরা মনে রাখবো। তারপর দেখো এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে কি বলা হচ্ছে? দৈর্ঘ্যের একক হলো মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক হলো সেকেন্ড। তাহলে আমরা তিনটে পদ্ধতি শিখলাম। কি কি শিখলাম? প্রথমত শিখলাম আমরা সিজিএস পদ্ধতি, তারপর শিখলাম আমরা এফপিএস পদ্ধতি, আর সবার শেষে শিখলাম এমকেএস পদ্ধতি। এদের দৈর্ঘ্যের একক আমরা কি দেখলাম? সিজিএস পদ্ধতিতে হলো সেন্টিমিটার, সেন্টিমিটার, ভরের একক হলো গ্রাম এবং সময়ের একক কি হবে? সময় হয়ে যাবে সেকেন্ড। এটা হলো ভরের একক আর হলো সময়ের একক, সময়ের একক হবে সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে কি দেখেছি আমরা? এফপিএস পদ্ধতিতে দেখলাম যে দৈর্ঘ্যের একক হলো ফুট, ফুট, ভরের একক কি দেখলাম? ভরের একক হলো পাউন্ড এবং সময়ের একক হলো সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের একক দেখলাম মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। আশা করি এটুকুনি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমরা শিখবো এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি কি? দেখো প্রথমতই তিনটে পদ্ধতি আমরা পড়লাম, তারপর এসআই পদ্ধতি। এসআই হলো একটা আন্তর্জাতিক পদ্ধতি। তো বিভিন্ন দেশের সাথে যদি আমরা বাণিজ্য করতে চাই, এক দেশের সাথে আরেক দেশের যদি বাণিজ্য করতে চাই, আমদানি রপ্তানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক এক দেশে যদি এক একটা পদ্ধতি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা, পরিমাপের ক্ষেত্রে একটা অসুবিধা দেখা দেবে। তার জন্য ইন্টারন্যাশনালি 1960 সালে একটা পদ্ধতি, নতুন পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে এসআই পদ্ধতি, এটা প্রচলিত হয়। কত সালে এসআই পদ্ধতি প্রচলিত হয়? অ্যান্সার হবে 1960 সালে। এটা কিন্তু মনে রাখবে তোমরা। আচ্ছা, এবার দেখো এসআই পদ্ধতি, এই যে 1960 সালে দুটো সংস্থা, সেই দুটো সংস্থা মিলে এই পদ্ধতিটাকে তারা প্রচলন করেছে। তো সেই দুটো সংস্থার নাম কি? একটা হলো আইইউপিএসি, আইইউপিএসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর একটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই দুটো সংস্থা এসআই পদ্ধতিটা তারা ডেভেলপ করে। এসআই পদ্ধতিতে টোটাল মৌলিক একক কতগুলো আছে? অ্যান্সার হবে 7টা। কতগুলো মৌলিক একক আছে? অ্যান্সার হবে 7টি মৌলিক একক। সেই 7টি মৌলিক একক কি কি? দেখো প্রথমত আছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কিলোগ্রাম। সময়ের একক হবে সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটা আমরা আগেও পড়েছি। দেখো তোমরা ভাবছো যে এটা তো এমকেএস পদ্ধতিতে তো আমরা পড়েছিলাম, একই ছিল। হ্যাঁ, একই ছিল। এমকেএস পদ্ধতির আপডেট ভার্সন বলতে গেলে সেটা হলো এসআই পদ্ধতি। এমকেএস পদ্ধতিটাকে সংশোধন রূপটাই হলো আমাদের এসআই পদ্ধতি। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক কি পড়লাম? সেকেন্ড। তাছাড়াও রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট বলে থাকি আমরা, সেই কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এর চিহ্নগুলো তোমরা দেখে নেবে। দৈর্ঘ্যের হলো এম, মিটার এম, কেজি হলো কিলোগ্রামের ক্ষেত্রে কেজি হয়, সেকেন্ডের ক্ষেত্রে এস, অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এ। তারপর কি আছে? তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা উষ্ণতাও বলে থাকি, তার ইউনিট হলো কেলভিন। কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। কে এর সাথে কিন্তু কোনো রকম ডিগ্রি বসবে না, যেমন আমরা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট লিখি, তো কেলভিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিগ্রি বসে না। তারপর কি আছে? আলোক তীব্রতা। আলোক তীব্রতার একক হলো ক্যান্ডেলা। আচ্ছা, আলোক তীব্রতা এটাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হলো দীপন প্রাবল্য। তো পরীক্ষায় কিন্তু দীপন প্রাবল্য নাম থাকতে পারে, দীপন প্রাবল্য। আর আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক হলো মোল। এই 7টা মৌলিক একক আমরা মুখস্থ রাখবো।
পরের প্রশ্ন দেখো, পরে কি আছে, বলা হচ্ছে যে এছাড়াও এসআইতে আরো দুটি এককে মৌলিক একক হিসেবে বিবেচনা করা হয়। পরীক্ষায় যদি আমাদের আসে যে এসআই পদ্ধতিতে কতগুলো মৌলিক একক আসে, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু 7টাই বলবো, আমরা কিন্তু 9টা বলবো না, 7টাই বলবো। এছাড়াও বলা হচ্ছে যে আরো দুটো একক রয়েছে যাদেরকে মৌলিক একক হিসেবে বিবেচনা করা হয়, সাপ্লিমেন্টারি ইউনিট আমরা বলতে পারি সেক্ষেত্রে, সমকোণ আর হলো ঘনকোণ। তো সমকোণের একক হলো রেডিয়ান, সমকোণের একক হলো রেডিয়ান এবং ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। এই দুটো আমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে ঘনত্ব একটা টার্ম আমরা এখানে লিখেছি, সেটা হলো ঘনত্ব। ঘনত্ব সম্পর্কে একটু বলে নিই। বলা হচ্ছে যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হবে? ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব সমান আমরা কি বলতে পারি? ঘনত্ব সমান বলতে পারি ভর বাই আয়তন। ভর বাই আয়তন। কি বলা হচ্ছে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হচ্ছে তার ঘনত্ব। তাহলে একক আয়তন অর্থাৎ আয়তন যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে ঘনত্ব সমান ভর হয়ে যাবে। একক আয়তনের ভরকে কি বলা হবে? ঘনত্ব বলা হবে। মনে রাখতে হবে যে ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার দেখো, তোমরা যদি এখান থেকে একক বের করতে চাও, এখান থেকে যদি তোমরা একক বের করতে চাও তাহলে কি হয়? ভরের একক কি হয়? ভরের একক হয়ে যায়, ধরো এসআইতে বলা হচ্ছে যে কেজি, ভরের একক হলো কিলোগ্রাম। আর আয়তনের একক কি হবে? আয়তনের একক হলে মিটার কিউব। একক হয়ে যাবে কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। তোমাদের আমি যত একক আছে সেই এককগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে আসলো, এটা কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা আর ভুলবে না। দেখো, ঘনত্বের আমরা একক কি পাচ্ছি? সিজিএস পদ্ধতিতে হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে হলো কিলোগ্রাম পার ঘনমিটার। গ্রাম পার ঘন সেমি এবং কিলোগ্রাম পার ঘন মিটার। আচ্ছা, তা আমরা এতক্ষণ পড়ছিলাম যে যে কোনো ভৌত রাশি তার কিন্তু একক থাকে। যে কোনো ভৌত রাশি প্রকাশ করতে গেলে তাকে একক ছাড়া কিন্তু প্রকাশ করা যায় না। কিন্তু এখানে বলা হচ্ছে যে এককবিহীন ভৌত রাশি, অর্থাৎ এমন কিছু ভৌত রাশি থাকে যাদের আবার একক নেই, তাদেরকে আমরা বলবো এককবিহীন ভৌত রাশি। এটা কি করে সম্ভব হচ্ছে? একক ছাড়া আমরা প্রকাশ করব কি করে? বলা হচ্ছে যে দুটি ভৌত রাশির যদি যেসব ভৌত রাশিগুলি দুটি সমজাতীয় রাশির অনুপাত, দুটি সমজাতীয় রাশির অনুপাত, রেশিও, সমজাতীয় রাশির অনুপাত, তাদেরকে আমরা বলবো এককবিহীন ভৌত রাশি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে মোলের পারমাণবিক গুরুত্ব, সেটাকে কেন বলা হচ্ছে যে এককবিহীন ভৌত রাশি? এর সংজ্ঞার ক্ষেত্রে কি বলছে? যে মৌলটির একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। অর্থাৎ অর্থাৎ পারমাণবিক গুরুত্ব কাকে বলবো আমরা? যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর অপেক্ষা কোনো একটা মৌলের যে পারমাণবিক ভর কত গুণ, সেটাই হয়ে যাবে ওই মৌলটি পারমাণবিক গুরুত্ব। কোনো একটি মৌলের পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে কত গুণ ভারী, কত গুণ, সেটাই হয়ে যাবে পারমাণবিক গুরুত্ব। তাহলে এটা কি হলো? এককবিহীন ভৌত রাশি। যেহেতু এটা অনুপাত, দেখো ভর আমরা যদি এখানে ধরো, আমি বলছি যে এখানে আমি লিখলাম যে গ্রাম, এখানেও লিখলাম গ্রাম, তো কি হবে? গ্রাম গ্রাম কেটে যাবে না? কেটে গেলে কি হবে? অনুপাত থাকবে। সেক্ষেত্রে জাস্ট একটা মান থাকবে, সেটা একটা মান থাকবে, কিন্তু এক্ষেত্রে কোনো একক থাকবে না। আচ্ছা, এছাড়াও আমাদের মনে রাখতে হবে কি কি আছে, যেমন দ্রাব্যতা এককবিহীন ভৌত রাশি, পারমাণবিক ভর, আণবিক ভর, আর হলো আপেক্ষিক গুরুত্ব। দ্রাব্যতা, পারমাণবিক ভর, আপেক্ষিক ভর, আপেক্ষিক গুরুত্ব। দেখো এখানে পারমাণবিক ভর, পারমাণবিক গুরুত্ব বলতে পারে, আণবিক ভর, আণবিক গুরুত্ব বলতে পারে, একই জিনিস কিন্তু আপেক্ষিক গুরুত্ব। ওকে, এবার দেখো
সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমাদের এক্ষেত্রে, মানে অনেক স্টুডেন্টদের আমি দেখি তারা কিন্তু এই যে এককগুলো মনে রাখতে পারে না। এককগুলো মনে না রাখার একটাই কারণ, তারা সেই জিনিসটা ডিটেলসে জানে না যে কিভাবে এগুলো বের করতে হয়। তার জন্য কিন্তু বারবার করে ভুলে যায় বা পরীক্ষায় ভুল করে আসে। প্রথমে দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানেটা কি? ক্ষেত্রফল মানে আমরা বলবো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা কিন্তু হাতের লেখাটা একটু একটু মানিয়ে নেবে, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে আমার। আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্যের একক হবে, ধরো এসআই পদ্ধতিতে আমি বলছি মিটার। দৈর্ঘ্যের একক হবে মিটার, ইন্টু প্রস্থের একক কি হবে? মিটার। ক্ষেত্রফল মানে কি? আমরা যদি বলি যে এই যে বোর্ডটা আছে তোমাদের সামনে, এই বোর্ডটার ক্ষেত্রফল কি হবে? এই বোর্ডটার ক্ষেত্রফল হবে এই যে এর যে দৈর্ঘ্য তার সাথে এই যে প্রস্থ আছে, এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটাই হয়ে যাবে এই ক্ষেত্রফল। তাহলে এর একক হলো মিটার, প্রস্থের একক হলো মিটার। তাহলে মিটার গুণ মিটার কি হয়ে যাবে? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। অ্যাকচুয়াল এম ইন্টু এম, তাহলে কি হচ্ছে? এম স্কয়ার। মিটার স্কয়ার। ক্ষেত্রফল মানে হলো বর্গ মিটার। স্কয়ারটাকে আমরা মুখে যদি বলি মানে বর্গ বলি, বর্গ মিটার। আর সিজিএস এ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। দেখো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের এসআই একক কি হবে? এসআই একক হয়ে যাবে আমাদের বর্গ মিটার, এবং সিজিএস একক হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। মনে থাকবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি এম স্কয়ার, আর এটাকে সেন্টিমিটার মানে হলো সিএম, সিএম স্কয়ার, সিএম স্কয়ার, সিএম স্কয়ার, এভাবে লিখলেই হবে। তারপর দেখো আয়তন। তাহলে আমরা ক্ষেত্রফল জানলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মিটার 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 স্কয়ার, বা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার। আয়তন বা ভলিউম। আয়তন আমরা কিভাবে বের করব? আয়তন সমান কি হয়? আয়তন সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, গুণ হলো উচ্চতা। দেখো, ধরো আমি বলছি কোন একটা বস্তু আছে, সেই বস্তুটার আয়তন কত? ধরো একটা ঘনকাকার বস্তু আছে, তার আয়তন কত হবে? একটা দিশলাইয়ের বাক্স বলতে পারো। তাহলে দিশলাইয়ের বাক্সটার ক্ষেত্রে দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং উচ্চতা কত সেটা আমাদের জানা আছে। তাহলে আমরা আয়তন এখান থেকে বের করে নিতে পারবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে। আচ্ছা, দৈর্ঘ্য মানেটা কি? দৈর্ঘ্য মানে একটা ডিস্টেন্স অতিক্রম করছে, মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, সেটাই দৈর্ঘ্য। প্রস্থটাও একটা দৈর্ঘ্য, উচ্চতাওটা কিন্তু একটা দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এসআইতে আমাদের কি হবে? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। এদের এককটা কি হয়ে যাচ্ছে তাহলে? মিটার কিউব, মিটার কিউব। আর সিজিএস এ যদি বলি তাহলে বলবো আমরা সেন্টিমিটার কিউব। তাহলে আয়তনের আয়তনের আমাদের যদি একক বলা হয় কি হবে? দেখো, এসআই পদ্ধতিতে ঘনমিটার এবং সিজিএস পদ্ধতি হলো ঘন সেন্টিমিটার। ঘনমিটার আর হলো ঘন সেন্টিমিটার। আশা করি খুবই ইজি। এরপর দেখো ঘনত্ব। ঘনত্ব সমান আমরা আগেই বলেছিলাম, ঘনত্ব সমান কি হয়? ঘনত্ব সমান হবে ভর বাই আয়তন। ভর বাই আয়তন। দেখো ক্ষেত্রফল আর আয়তন তো সোজাই ছিল, এবার ঘনত্ব, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ভর, ভরের একক কি হয়? ভরের একক যদি আমরা এসআইতে দেখি তাহলে হবে কেজি, আর আয়তনের একক হলো মিটার কিউব। একটু আগেই শিখলাম আমরা, কি শিখলাম? আয়তনের একক মিটার কিউব। আর ভরের একক কি হয়? এসআই পদ্ধতিতে শিখেছি আমরা কেজি। এসআই পদ্ধতি মনে আছে? এসআই পদ্ধতিতে ভরের একক কি হয়? কেজি হবে, কেজি বা কিলোগ্রাম। তাহলে ঘনত্বের একক মানে হলো ভরের একক বাই আয়তনের একক। ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন, কেজি পার মিটার কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কেজি পার মিটার কিউব। ওকে। আর যদি আমাদের সিজিএস এ বলা হয় তাহলে কি হবে? সিজিএস এ যদি বলে তাহলে কেজিটা হয়ে যাবে গ্রাম,
আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো এখানে এসআই পদ্ধতিতে কি হবে একক কেজি পার মিটার কিউব, আর সিজিএসে হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এবার বলা হচ্ছে যে বেগ। বেগ কি হবে? তাহলে আমরা কি কি শিখলাম? আমরা ক্ষেত্রবল শিখলাম, আয়তন শিখলাম, আর হলো ঘনত্ব শিখলাম। বেগ বলা হচ্ছে, বেগ সমান কি হয়? বেগ সমান হয় সরণ বাই সময়, সরণ বাই সময়। এখন সময়টা তো সবাই জানে, কিন্তু সরণটা কি? সময়। সরণ জিনিসটা কি? সরণ মানেও কিন্তু একটা দূরত্ব অতিক্রম করা, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে আমরা বলি সরণ। তো সেক্ষেত্রে দেখো, এটাকে তুমি অতিক্রান্ত দূরত্ব বল। ধরো এক ব্যক্তি এ বিন্দুতে আছে, সে বি বিন্দুতে গেল, এক্ষেত্রে এক্ষেত্রে তার সরণ, আচ্ছা, সে অনেকভাবে যেতে পারে। ধরো এ থেকে বি বিন্দুতে সে সরল রৈখিকভাবে গেল, বা বক্ররেখা বরাবর গেল, বা এই যে এই বিন্দু বরাবর গেল। তো যেভাবেই যাক না, এভাবে গেল, এভাবে গেল, আর এইভাবে গেল, এর মধ্যে শর্টেস্ট মানে হলো কম দূরত্ব, এবং সেটা একটা সরল রৈখিক দূরত্ব। সেটা কি হচ্ছে? ধরো আমি যদি বলি এটা সিডিই, তাহলে এডিবি এই যে এই ডিস্টেন্সটা, এটা আমাদের স্ট্রেট লাইন, সরল রৈখিক দূরত্ব, এটাকে আমরা বলবো সরণ। তাহলে এগুলো কি? এই যে এসিবি কি, এইবি কি, এগুলো হলো অতিক্রান্ত দূরত্ব। এডিবি কি অতিক্রান্ত দূরত্ব হবে না? এটাও অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, কিন্তু সরণ কিন্তু শুধুমাত্র এডিবি, এটাকে আমরা সরণ বলবো। তাহলে সরণ মানে হলো, আমরা কি পাচ্ছি? যে সরণ মানে হলো শর্টেস্ট ডিস্টেন্স। ধরো আমি বলছি যে এই বিন্দু থেকে কোনো ব্যক্তি বি বিন্দুতে গেল, এবার বি বিন্দু থেকে সে আবার সি বিন্দুতে গেল, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে? ওই ব্যক্তির সরণ কি হবে? সরণ হবে এই যে ফার্স্টের বিন্দু আর লাস্টের বিন্দু, এদেরকে আমরা যুক্ত করে দেব। এই যে যুক্ত করলাম, এটাকে আমরা বলবো সরণ। ধরো এটা যদি 3 সেন্টিমিটার, এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। এক্ষেত্রে সরণ কত হবে? সরণ হয়ে যাবে 5 সেন্টিমিটার, কিন্তু অতিক্রান্ত দূরত্ব হবে 3 যোগ 4, 4 দিনে 7 সেন্টিমিটার, সেটা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো সরণের ক্ষেত্রে আমাদের, আচ্ছা, সরণ কি ধরনের রাশি? আমরা পড়েছিলাম স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? দেখো, একটা অভিমুখ, অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দুর দিকে সরণ ঘটছে, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। সরণ যেমন ভেক্টর রাশি, বেগও কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, তাহলে সরণ বাই সময়। সরণ কি হবে? সরণ হলো, যদি একক দেখি, ধরো সেন্টিমিটার, সরণের একক হলো সেন্টিমিটার, আর সময়ের একক হলো সেকেন্ড। সেন্টিমিটার আর হলো সেকেন্ড, তাহলে বলতে পারি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক আমরা পেয়ে গেলাম। বেগ মানে হলো সরণ বাই সময়। সরণ মানে কি? সরণ মানে হলো সিজিএস পদ্ধতি সেকেন্ড, এসআই পদ্ধতি মিটার, তাহলে মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড আর হলো মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, বলা হচ্ছে যে ত্বরণ। তাহলে বেগ হয়ে গেল। আচ্ছা, বেগের সাথে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো দ্রুতি। দ্রুতি বা স্পিড, স্পিড বলা হচ্ছে। আর যেটা বেগ বললে, আমরা যে বেগ পড়লাম সেটাকে বলে ভেলোসিটি। দ্রুতি সমান কি হয়? দ্রুতি সমান হয়ে যায় তোমাদের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমরা কি পাচ্ছি? দ্রুতি মানে হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, কিন্তু বেগ মানে আমরা কি পেলাম? বেগ মানে হলো সরণ বাই সময়। এই যে আমরা ছবিটা এঁকেছিলাম, এখানে আমরা বলেছিলাম যে ধরো এটা 3, এটা 4, আর এটা হলো 5,
আমরা এই ক্ষেত্রে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো, তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 4×3 = 7। ধরো আমি বলছি যে এই এ থেকে বিতে গেল এবং বি থেকে সিতে গেল, তাদের সময় লাগলো 10 সেকেন্ড। কতক্ষণ সময় লাগলো? 10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় হলো 10 সেকেন্ড। এটা আমাদের দ্রুতি বেরিয়ে এলো। কিন্তু যদি এখানে বেগ যদি বের করতে দিত, তাহলে বেগ কত হবে? বেগ মানে হলো আমরা কি বললাম? সরণ বাই সময়। সরণ কত? এক্ষেত্রে সরণ কত? 5। তাহলে 5 বাই কি হবে? 10। সময় কিন্তু সেই এই পথেই যাচ্ছে, এই পথের সময়টাই আমরা কাউন্ট করব। আমরা কি এই পথের কাউন্ট করব? না, এই পথের সময় কাউন্ট করব না, কারণ সে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, সময় লাগলো টোটাল 10 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 10 লিখব, সময়ের ক্ষেত্রে 10 লিখব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমাদের দ্রুতির একক কি হবে? দ্রুতির একক যা হবে বেগের একক তাই হবে, তাই না? তাহলে এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, এবার চলে আসছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ কাকে বলবো? ত্বরণ কি? ত্বরণ মানে হলো কোনো একটা বস্তু সময়ের সাপেক্ষে যদি তার বেগ বৃদ্ধি পায়, তাহলে বেগ বাই কি বলবো আমরা? বেগ বাই সময়। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। সরি, একটু দাঁড়াও। আচ্ছা, ত্বরণ মানে তাহলে কি হচ্ছে? বেগ বাই সময়। আচ্ছা, আরো যদি আমরা ভালোভাবে বলি, ধরো কোন একটা বস্তু, সেই বস্তুটাকে কি করলাম? আমি ওপর থেকে নিচে ফেলে দিলাম, ওপর থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে ছেড়ে দিলে কি হলো? নিচে পড়লো। সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ত্বরণ। কেন বলবো? বেগ বেগ কি হচ্ছে? যখন একটা বস্তুকে উপর থেকে ছাড়বো, সেটা কি হবে? আস্তে আস্তে তার গতিবেগ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সময়ের সাথে সাথে বেগ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো সেটা হলো ত্বরণ। তাহলে ত্বরণের একক কি হবে? বেগের একক বাই সময়ের একক। বেগ মানে আমরা কি শিখেছি? বেগ মানে হলো কি? বেগ মানে হলো সরণ বাই সময়, তার মানে মিটার পার সেকেন্ড। দেখো, মিটার পার বলছি যে সেকেন্ড, আবার সময় আসছে, সময়ের ক্ষেত্রে এখানে আবার সেকেন্ড লিখব, তাহলে এককটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখেছো তো কত সহজভাবে বের করা যায়, কিন্তু আমাদের এটা জানতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি সিজিএসে বলি তাহলে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে। আচ্ছা, ত্বরণ তো এটা গেল। আরেকটা আমরা বলতে পারি যে মন্দনটা কি? মন্দনটাও একই রকম জিনিস তো, কিন্তু এক্ষেত্রে পার্থক্যটা কোথায়? এটা হলো বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ, আর যদি বলা হয় বেগ হ্রাস, সময় সাপেক্ষে যদি বেগ হ্রাস পায়, তাহলে আমরা বলবো সেটাকে মন্দন বলা হবে। যদি প্রশ্ন এরকমও থাকে যে ঋণাত্মক ত্বরণকে কি বলা হবে? ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? অ্যান্সার হয়ে যাবে মন্দন। ওকে, তাহলে ত্বরণ এবং মন্দন দুজনেরই আমরা সেম ইউনিট পেয়েছি, সেটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার আর হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি প্রত্যেকের মনে থাকবে। তারপর দেখো, বলা হচ্ছে যে বল বা ফোর্স। বল সমান কি হয়? বলের ইউনিট আমরা কিভাবে বের করব? বল মানে হলো ভর ইন্টু ত্বরণ। বল সমান হলো ভর ইন্টু ত্বরণ। ভরের একক যদি আমরা এসআই পদ্ধতিতে বলি, তাহলে কি হবে? কেজি। ইন্টু ত্বরণের একক আমরা এইমাত্র কি পেলাম? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো বেগ বাই আমরা সময় করেছি, বেগ বাই সময়, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার করেছিলাম, তাই তো? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে। বলের একক কি হচ্ছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে তাহলে বল কিভাবে পারবো? ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ।
দেখো, আচ্ছা আমি একটা বললাম এখানে আলাদা আছে, তাই তো? আমি কি বললাম? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এখানে আছে ডাইন বা নিউটন। আমি কি বললাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে কি জানো? এটা মানে হলো এক ডাইন, সরি, এক নিউটন। তাহলে এক নিউটন মানে হলো 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলা হয় এক ডাইন, এক ডাইন মানে কি হবে? ওয়ান ডাইন, এক ডাইন হয়ে যাবে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে বলের একক কোনটি, বলের একক হয়তো ডাইন দিল না, দিয়ে দিল কি যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাই লিখতে হবে। ওকে, নেক্সট দেখো চাপ। তাহলে বলের একক আমরা পেলাম, এবার হলো চাপের একক। চাপ সমান কি হবে? চাপ সমান হয়ে যাবে, চাপ সমান হয়ে যাবে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান হয়ে যাবে বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, বলের একক আমরা কি পেলাম? বলের একক আমরা পেয়েছি সিজিএস পদ্ধতিতে, আমরা ডাইন পেয়েছি, ডাইন। আর ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতি কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে না, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআইতে যদি বলা হয় তাহলে কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। কারণ কি? বলের একক হলো সিজিএস পদ্ধতি ডাইন, আর এসআই পদ্ধতিতে কি হবে? বলের একক নিউটন। দেখো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে বলা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে আবার আরেকটা টার্ম পাচ্ছি আমরা, পাস্কাল। পাস্কালটা কি? পাস্কাল মানে হলো এই যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা বলবো পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানেই হলো 1 পাস্কাল। নেক্সট দেখো কার্য। কার্য, এটা কার্য সমান কি হয়? ওয়ার্ক। ওয়ার্ক মানে হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়। কার্য মানেটা কি? কার্য মানে হলো ধরো কোনো একটা বস্তু, সেই বস্তুটার উপরে যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটার উপর যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? তাহলে একটা বলের মান পাবো, তার সাথে যে বস্তুটাকে বল প্রয়োগ করলাম তার একটা সরণ ঘটলো, সে একটা ডিস্টেন্স এগিয়ে গেল, কিছুটা এগিয়ে গেল। তাহলে এই যে বল এবং সরণ, এই দুটোর যে গুণফল, এই দুটোর গুণফলকেই আমরা বলবো কার্য। কার্য সমান বলা হচ্ছে যে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। আচ্ছা, যদি বলা হয় যে ধরো কেউ একজন একটা দেওয়াল ঠেলছে, ধরো যদি আমরা একটা দেওয়াল ঠেলি, এখন দেওয়ালটা সরলো না, কিন্তু আমি তো বল প্রয়োগ করে গেলাম, বল প্রয়োগ করে গেলাম কিন্তু দেওয়ালটা সরলো না, এক্ষেত্রে কি কার্য হলো? অ্যান্সার হয়ে যাবে না। কেন হবে না? কারণ এক্ষেত্রে আমাদের সরণ কিন্তু শূন্য হয়ে গেল। বল আমি অনেক প্রয়োগ করলাম কিন্তু সরণ কি হলো? সরণ শূন্য হয়ে গেল। তাহলে বলের সাথে সরণ যদি শূন্য যদি গুণ করি, শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্য হবে না। আচ্ছা, এটা দেখো, এটা ডব্লিউ ইন্টু ডব্লিউ সমান এফ এস কস থিটা হয় অ্যাকচুয়ালি, কস থিটা। তো আমরা নিচু ক্লাসে কি পড়ছি? যে এফ এস পড়ছি শুধুমাত্র, বল ইন্টু সরণ। কস থিটাটা কি? তো যদি সরলরৈখিক কোনো বস্তু থাকে সেক্ষেত্রে থিটার মান শূন্য হয়ে যায়। যদি এখানে একটা ব্লক থাকে, এই ব্লকটাকে আমি ধরো এখান থেকে কি করছি, আমি এর উপরে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে সরে যাচ্ছে, তাহলে এই যে বস্তুটা এটা, এই যে এই রেফারেন্সের সাপেক্ষে কিন্তু এখানে কোনো কোণ উৎপন্ন করছে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কস 0 হয়ে যায়, সেক্ষেত্রে কস 0-এর মান আমাদের 1 হয়, তার জন্য সেটা এফএস হয়ে যায়। কিন্তু যদি বস্তুটাকে এইভাবে ধরো টানা হলো, সেক্ষেত্রে যদি বস্তুটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কস থিটার মানগুলো বের করতে হয়। ওকে, তো কার্যের একক আমরা কি বলবো? বলের একক ইন্টু সরণের একক। বলের একক আমরা কি পেয়েছিলাম? বলের একক আমরা পেয়েছিলাম ডাইন,
সিজিএস পদ্ধতি ডাইন এবং এসআই পদ্ধতিতে আমরা পেয়েছিলাম নিউটন। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার কি বলছে, কার্য সমান আমাদের কি হবে, বল ইন্টু সরণ। বলের একক হলো ডাইন আর সরণের একক হলো সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার এটা হলো সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে হবে কি নিউটন ইন্টু মিটার। দেখো ডাইন ইন্টু সেন্টিমিটার মানেই বলা হচ্ছে যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা আর্গ বলবো, আর্গ। আর নিউটন পার মিটার এটাকে আমরা বলবো জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হয়ে যাবে আর্গ এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হয়ে যাবে জুল। 1 জুল মানে কি, 1 জুল মানে হলো 1 নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার কেন হলো, কারণ আমরা জানি যে কার্য সমান বল ইন্টু মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বলের একক কি নিউটন, বলের একক হলো নিউটন এবং সরণের একক হলো মিটার। তাহলে নিউটন মিটার হয়ে যাচ্ছে বা ডাইন সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আর একটা রিলেশন আছে জুল এবং আর্গের মধ্যে। দেখো 1 জুল সমান 10⁷ আর্গ, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর বলা হচ্ছে শক্তি। আচ্ছা শক্তি, পরীক্ষা একটা প্রশ্ন খুব খুব আসে, সেটা হলো কার্য এবং শক্তি। শক্তির একক কার্যের এককের সমান হয়, অর্থাৎ কার্যের একক যা হবে শক্তির একক তাই হয়। এরকম আসে যে কোন দুটো ভৌত রাশির একক সেম বা একই, সেক্ষেত্রে অ্যান্সার হবে কার্য এবং শক্তি। তো শক্তির একক আমরা একই রকমভাবে সিজিএস পদ্ধতিতে আর্গ অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে আমরা বলবো জুল বা নিউটন পার, ডাইন পার নয় ডাইন সেন্টিমিটার, আর এটা হবে জুল মানে হলো নিউটন মিটার। এরপর দেখো ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা সমান কি হয়, ক্ষমতা সমান হয়ে যাবে আমাদের কার্য, কার্য বাই সময়। কার্য বাই সময়। কার্যের একক আমরা কি পেয়েছি, দেখো তাহলে কার্যের একক আমরা পেয়েছিলাম আর্গ আর সময়ের একক কি হচ্ছে সেকেন্ড। তাহলে একক হয়ে যাচ্ছে, ক্ষমতার একক হলো আর্গ পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে হয়ে যাবে জুল পার সেকেন্ড। এই যে জুল পার সেকেন্ড রয়েছে সেটাকে আমরা ওয়াটও বলতে পারি। 1 জুল পার সেকেন্ড মানেই হলো 1 ওয়াট। তাহলে ক্ষমতার একক এসআই পদ্ধতিতে কি হতে পারে, ওয়াট হতে পারে, ওয়াট, বা সেটাকে জুল পার সেকেন্ডও বলতে পারে। দেখো এখানে ক্ষমতার আরও একটা একক আছে, সেটাকে আমরা বলি অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা, যাকে বলা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। তাহলে 1 অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট, 746 ওয়াট হয়ে যায়। 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান হলো 746 ওয়াট, এটা আমরা মনে রাখবো। আচ্ছা তাহলে আজকে আমরা কিন্তু অনেক এককগুলো সম্পর্কে মোটামুটি জানলাম। এবার তোমাদের পরীক্ষায় আরও শুধুমাত্র ওগুলোই নয়, তার সাথে আরও কিন্তু অনেকগুলো একক দিয়ে থাকে। তো আমি দেখো শব্দ সম্পর্কিত যে এককগুলো রয়েছে, শব্দ সম্পর্কিত অর্থাৎ শব্দের সাউন্ড চ্যাপ্টারের যে এককগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি এখানে। ফার্স্ট দেখো তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক বলছে মিটার এবং সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার। দেখো তরঙ্গ দৈর্ঘ্য সেটাও একটা দৈর্ঘ্য বলতে পারি আমরা, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা কিন্তু দৈর্ঘ্য। তার জন্য একক হয়ে যাচ্ছে মিটার বা সেন্টিমিটার। তারপরে আছে তরঙ্গ বেগ, বেগের ইউনিট মনে আছে তো, বেগের ইউনিট কি পড়েছিলাম আমরা, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। তো দেখো বেগের মিটার পার সেকেন্ড আর সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার পার সেকেন্ড। পর্যায়কাল, পর্যায়কাল মানে হলো সেটা একটা সময়, সময়কে ডিনোট করছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেকেন্ড এবং ওটাও সেকেন্ড হয়ে যাবে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে সময়ের একক সবসময় সেকেন্ডই হয়। তারপর আছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি আছে, এসআই পদ্ধতিতে হার্জ এবং সিজিএস পদ্ধতিতে সাইকেলস পার সেকেন্ড। দেখো এগুলোকে আমি এখন ব্যাখ্যা করছি না, এগুলোকে তোমাদের মুখস্থ রাখবে, যখন আমরা সাউন্ডের চ্যাপ্টার করব তখন কিন্তু এগুলোকে ডিটেলসে আলোচনা করা হবে।
কম্পাঙ্কের একক তাহলে হার্জ এবং এসআই সিজিএস পদ্ধতি হয়ে যাবে সাইকেলস পার সেকেন্ড। পরেরটা আছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতার একক হলো ডেসিবেল, ডেসিবেল একক। আলোর ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ একক পাই, সেটা হলো লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হয়ে যাবে ডায়োপ্টার। আচ্ছা, তারপরে দেখো তড়িৎ প্রবাহ বা প্রবাহী তড়িৎ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় আমরা দেখেছি অনেক প্রশ্ন আসে এককের পোর্শন থেকে। প্রথমত কি আছে, তড়িৎ পরিমাপের এসআই একক। তড়িৎ পরিমাপের এসআই একক কি হবে? কুলম্ব। তড়িৎ পরিমাপের সিজিএস একক কি হবে? ইএসইউ, ইএসইউ। প্রবাহ মাত্রা বা কারেন্টের এসআই একক বা ব্যবহারিক একক কি হবে? অ্যাম্পিয়ার। দেখো প্রবাহ মাত্রা বা কারেন্ট এটা কিন্তু আমরা মৌলিক একক, ওই যে এসআই পদ্ধতিতে মৌলিক এককগুলো ছিল সেখানে কিন্তু পড়েছিলাম। তাহলে তড়িৎ পরিমাপের এসআই একক কুলম্ব, তড়িৎ পরিমাপের সিজিএস একক হলো ইএসইউ, আর যদি বলা হয় প্রবাহ মাত্রার এসআই একক তাহলে হবে অ্যাম্পিয়ার। পরেরটা কি বলছে? তড়িৎ বিভব। তড়িৎ বিভবের এসআই একক কি হবে? ভোল্ট। তড়িৎচালক বল। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি হবে? সেটাও ভোল্ট। তারপর দেখো ওহম। ওহমের সূত্র কি? ওহমের সূত্র নয়, ওহমের একক কি হবে? সরি, রোধের একক। রোধের একক হলো ওহম। দেখো আমরা ওহমের সূত্র থেকে কি জানি যে ভি সমান আইআর। ভি সমান হয় আইআর। তা ভি, ভি হলো দু প্রান্তের বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের একক কিন্তু ভোল্ট হয়। আই মানে হলো কারেন্ট, কারেন্টের একক কি হয়? অ্যাম্পিয়ার। আর মানে রোধ, রোধের একক কি হবে? ওহম। তাহলে রোধের একক হবে ওহম। তারপর দেখো রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক হলো ওহম সেন্টিমিটার, ওহম সেমি। বৈদ্যুতিক শক্তি যদি বলা হয়, বৈদ্যুতিক শক্তির একক হলো জুল। দেখো নর্মালি শক্তির একক কি হয়? শক্তির একক আমরা জুল বলি তো, তাহলে বৈদ্যুতিক শক্তির এককও কিন্তু জুল হয়ে যাবে। যদি বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা, ক্ষমতা মানে কি হয়? ক্ষমতা মানে হলো আমাদের কার্য বাই সময় হয়। কার্যের একক যাই হবে শক্তির এককও তাই হবে, কার্যের একক যাই হয় শক্তির এককও সেম হবে। তাহলে এখানে জুল বাই সময়, সময় মানে কি? সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাবে জুল পার সেকেন্ড বা সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড। আর কি আছে? বলা হচ্ছে তড়িৎ ক্ষমতার খরচ। তড়িৎ ক্ষমতার খরচ, খরচ বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমাদের বাড়িতে যে মিটার রয়েছে সেই মিটার যখন চেক করতে আসে, মিটার যখন দেখতে আসে, সেখানে যে ইউনিট, যে এটা কত ইউনিট কারেন্ট পুড়েছে, সেক্ষেত্রে কি লেখা থাকে? কিলোওয়াট আওয়ার। তোমরা দেখবে মিটারের মধ্যে কিলোওয়াট আওয়ার লেখা থাকবে, বা সেটাকে আমরা বলি 1 বিওটি। তাহলে 1 বিওটি মানে হলো 1 কিলোওয়াট আওয়ার, এটা মনে রাখবে। তারপর দেখো চৌম্বকত্ব। এই চৌম্বকত্বের চ্যাপ্টার থেকেও কিন্তু অনেকগুলো ইউনিট রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো বলা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি হবে? ম্যাক্সওয়েল অর লাইন্স। ম্যাক্সওয়েল অর লাইন্স, এটা হলো সিজিএস। আর এসআইতে হবে ওয়েবার। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের হলো ম্যাক্সওয়েল অর লাইন্স, আর এসআইতে হবে ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটি মানে হলো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে সেইটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ কি হচ্ছে? ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবারকে মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার, সেটাকে আবার আমরা বলবো যে টেসলা। কি বলবো? টেসলা। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যদি বলা হয় তাহলে হবে ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। তারপর আছে রিলাকটেন্স। রিলাকটেন্সের ইউনিট কি হবে? দেখো এমকেএস পদ্ধতিতে বলা হচ্ছে যে এটি পার ওয়েবার। এটি পার ওয়েবার, এটা হলো রিলাকটেন্সের ইউনিট। এটি মানে হলো অ্যাম্পিয়ার টার্নস, অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। আচ্ছা, অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার বা এটি পার ওয়েবার, এটাকে আমরা
হেনরি ইনভার্সও বলতে পারি, মানে 1/হেনরি বলা যায়। কি বলা যায়? 1/হেনরি। হেনরিটা অ্যাকচুয়াল কিসের ইউনিট? হেনরিটা দেখো, এই যে পারমিনিয়ান্স, পারমিয়ান্সের ইউনিট হলো হেনরি। হেনরি মানে হলো ওয়েবার পার এটি, তাহলে ওয়েবার পার এটি মানে হলো পারমিনিয়ান্স অর্থাৎ হেনরি। তার যদি বলা হয় রেসিপ্রোকাল, তার রেসিপ্রোকাল কি হবে? সেটা হবে রিলাকটেন্স। রিলাকটেন্স এর অপোজিট হয়ে যাবে, সেটা হয়ে যাবে এটি পার ওয়েবার। তারপর দেখো ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ। ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট কি হবে? এটি। অ্যান্সার হবে এটি অর্থাৎ অ্যাম্পিয়ার টার্নস, অ্যাম্পিয়ার টার্নস। নেক্সট আছে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্সের হবে নিউটন পার ওয়েবার, নিউটন পার ওয়েবার। আর রিলেটিভ রিলেটিভ পারমায়াবিলিটি, রিলেটিভ পারমায়াবিলিটি এর ইউনিট কি হবে? এর কোনো ইউনিট নেই। এটার মানে কি বলতো? এই যে আপেক্ষিক গুরুত্ব আমরা পড়েছিলাম না, রিলেটিভ পারমায়াবিলিটি, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এদের কোনো ইউনিট থাকে না, তো এটা কোনো ইউনিট থাকবে না, নো ইউনিট। তো তোমাদের এই যে টার্মগুলো এখানে রয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, রিলাকটেন্স, তারপরে ম্যাগনেটোমোটিভ ফোর্স, তারপর ম্যাগনেটাইজিং ফোর্স, রিলেটিভ পারমায়াবিলিটি, আর হলো পার্মানেন্স, এইগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু যখন আমরা ম্যাগনেটিক সার্কিটের চ্যাপ্টারটা পড়বো বা ম্যাগনেটাইজিং এর আমরা যে চ্যাপ্টারটা পড়বো চৌম্বকত্ব, তখন এগুলো সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো আজকে আমরা এটুকুনি করছি। আমাদের পরিমাপের একক এবং পদ্ধতির বাকি অংশটা আমরা এর পরের চ্যাপ্টারে করব। আশা করি তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আমার সাথে প্রত্যেকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কার কোথায় অসুবিধা হচ্ছে। তো আজকের জন্য এইটুখানি।